শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। টেবিলের এই কালো সিক্ত জলরাশি কাউকে ছেড়ে দেয় না, আস্ত গিলে নেয় সকলকে। আমায় ছেড়ে দাও, আমি পড়তে চাই না, আমি ছেড়ে দাও, বটিবিলের ওই কালো সিক্ত রক্তাক্ত জলটা যেন আরো উত্তাল হয়ে ওঠে। সেটি এগিয়ে আসতে থাকে ওই ব্যক্তির দিকে। তাকে গ্রাস করবার জন্য ওই জলের তলা থেকে উঠে আসতে থাকে দুটো কালো হাত। রক্তাক্ত ওই হাতগুলো যেন গলা টিপে মেরে ফেলার জন্য এগিয়ে আসতে থাকে ওই ব্যক্তির। ছেড়ে দেব তোকে। আমার ওই তন্ত্রের অভিশাপ যতদিন না খণ্ডিত হবে আমি কাউকে ছাড়ব না। এই মৃত্যু মানুষের মনে আমার প্রতি আতঙ্ককে জিয়ে রাখবে। বটিবিলের ওই কালো পাঁকের মধ্যে সেই ব্যক্তির মাথাটিকে নুইয়ে দিতে থাকে ওই প্রেতিনী। বাঁচাও বাঁচাও শব্দে চিৎকার করতে থাকে ওই ব্যক্তি, কিন্তু নিমেষে সবটা শেষ। ওই কালো বিলের জল গ্রাস করে ফেলে সেই ব্যক্তিটিকে। এক বীভৎস অপার্থিব হাসি বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছেয়ে যায়। পরের দিন ভোরে গ্রামের বুড়ো ঠাকুরমশাই নিজের সাধনার কাজ সমাপ্ত করে বিলের ধার ঘেঁষে যাওয়ার পথেই চমকে উঠে সেখানে দাঁড়িয়ে পড়েন। কি আবারও একটা নৃশংস মৃত্যু! ঠাকুরমশাই, 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 এখন আপনি বলে দিন, এখন আমরা কি করব? আমাদের গ্রামবাসীদের কি তাহলে এই অভিশাপের কবল থেকে কোনো দিন নিষ্কৃতি মিলবে না? আপনিই বলুন। আমাদের গ্রাম কি তাহলে এইভাবে শেষ হয়ে যাবে? লোকটির মুখে এই কথাগুলো শুনে বুড়ো ঠাকুরমশাই দু চোখ বন্ধ করলেন। তিনি এক মনে সাধনার শক্তিকে কেন্দ্রীভূত করে ভবিষ্যৎ দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই চোখ মেলে তাকালেন। বড় বড় চোখে লোকটিকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করলেন। মৃত্যুর সমাপ্তি কোনোদিনও সম্ভব নয়, কারণ মৃত্যুই সকল সমাপ্তির কারণ। মৃত্যু মানুষের অন্তিম পরিণতি। কার মৃত্যু কিভাবে তা তন্ত্র বলতে পারে না, তবে আমি আমার সাধনার শক্তি দিয়ে দেখতে পাচ্ছি সে আসছে এই অভিশাপের ঘোর কাটাতে। আর কয়েকটা দিনের প্রতীক্ষা মাত্র। শহরটা বড়ই ব্যস্ত, ইটপাথরের জঙ্গল, চারিদিকে শুধু দৌড়, প্রতিযোগিতা আর ধোঁয়া। আমরা 4 বন্ধু, পেশায় ফটোগ্রাফার। আমাদের চোখে পৃথিবীটা অন্যরকম। আমরা লেন্স দিয়ে পৃথিবীকে দেখি, তার সৌন্দর্য, তার রহস্য, তার গল্প। কিন্তু আমাদের এবারের গল্পটা একটু অন্যরকম, একটু বেশি রহস্যময় হতে চলেছে মনে হচ্ছে। যা ভেবেছিলাম তার থেকে একেবারেই আলাদা। আর কত দূর রে ভাই? বৃষ্টির মধ্যে রাস্তা দেখতে পাচ্ছিস ঠিক করে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই তো আর বেশি দেরি নেই, ম্যাপে দেখাচ্ছে আর মিনিট 15, কিন্তু এই অসময়ের বৃষ্টিটা সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। ভেস্তে দিচ্ছে না আকাশ, বরং আরো রোমাঞ্চকর করে তুলেছে। ভাব, এই বৃষ্টি, এই অজানা গ্রাম আর সেই রহস্যময় বিল,
পারফেক্ট একটা গল্প তৈরি হবে। আর যা শুনলাম ওই গ্রামটার সম্পর্কে, তারপর তো মনে হচ্ছে আমাদের এই ট্রিপটা একটা প্রকার স্মরণীয় হয়ে থাকবে। কি বলিস? গল্প না বলে বিভীষিকা বল। ওই জায়গাটার কথা শুনে তোর ভয় লাগেনি? শুনেই আমি অবাক হচ্ছি। জানিস তো ওই বটিবিলের ঘটনাগুলো, কিভাবে মানুষজন হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। আরে বাবা, তোরা তো দেখছি পৌঁছানোর আগেই ভয় পেয়ে গেলি। আমরা তো নিউজ ক্যাপচার করতে যাচ্ছি, ভূতপেত তো আর ধরতে নয়। তাছাড়া আমরা চারটে বাঘা ফটোগ্রাফার আছি, দেখবি রহস্যটা ঠিক বের করে আনবই। শুভ ঠিকই বলেছে। আর এটা প্রত্যন্ত একটা গ্রাম। আমার মনে হয় ওগুলো কুসংস্কার ছাড়া আর কিছু নয়, জানিস। স্থানীয় মানুষেরা কোনো একটা প্রাকৃতিক ঘটনাকে হয়তো অলৌকিক ভেবে বসে আছে। এখন আমাদের কাজ হলো আসল সত্যটাকে খুঁজে বের করে আনা। গাড়িটা ধীর গতিতে একটা ছোট বাজারের মতো জায়গায় এসে থামে। বাজারটা প্রায় ফাঁকা, দু একটা চায়ের দোকান খোলা আছে। বৃষ্টির বেগ একটু কমেছে। চারজন গাড়ি থেকে নামে। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে একটা চায়ের দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ায়। দোকানের মালিক একজন বয়স্ক লোক। তাদের দিকে সন্দেহজনকভাবে তাকায়। কাকা, এক কাপ চা দেবেন? চা? এই ঝড় বৃষ্টিতে? কোত্থেকে আসছো তোমরা? কলকাতা থেকে। আচ্ছা, এই গ্রামে বটি বিলটা কোন দিকে একটু বলতে পারেন? বিলের নামটা শুনেই চা দোকানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার হাতের কাপটা কেঁপে ওঠে। তোমরা ওখানেই যাচ্ছ? ওখানে যেও না, ওখানে মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। ফিরে যাও, ফিরে যাও। প্রাণের মায়া থাকলে এক্ষুনি ফিরে যাও, ফিরে যাও। আরে কাকা, কি বলছেন? আমরা তো একজন সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পেয়ে এখানে এসেছি। আমরা কোনো সমস্যা করব না, শুধু কিছু ছবি টবি তুলবো আর তারপরেই চলে যাব। আমরা থোড়ি এখানে ভূতেদেরকে বিরক্ত করতে এসেছি। ছবি? কিসের ছবি? এই ছবি হবে তোমাদের মৃত্যুর ছবি। তোমাদের কোনো ধারণা নেই, ওই বিলের জল অভিশপ্ত। কত মানুষ হারিয়ে গেল তার হিসেব নেই। আমার কথা শোনো, ফিরে যাও, ফিরে যাও। কাকা, আপনি কি জানেন কেন এমনটা হচ্ছে? কেউ কি কোনোদিন বিলের ভেতর থেকে কিছু উঠে আসতে দেখেছে? না 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 না, আমি কিছু জানি না, কিছু না। কি আশ্চর্য! এই বিলের নামটা শুনলেই সবাই এমন একটা ভাব করে যেন কি না কি আছে সেখানে। চল, আর দেরি করে লাভ নেই। গুগল ম্যাপে যখন রাস্তা আছে আমরা নিজেরাই খুঁজে নেব। তারা চা শেষ করে আবার গাড়িতে ওঠে। গাড়িটা গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলে। দুই পাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে দু একটা ভাঙা বাড়ি চোখে পড়ছে। রাত বাড়ছে, বৃষ্টিও আবার শুরু হয়েছে প্রবল বেগে। এই জায়গাটা কেমন একটা গা ছমছমে লাগছে। দেখ, কোনো বাড়ি থেকে আলোও আসছে না। সবাই কি ঘুমিয়ে পড়েছে? এত নিস্তেজ একটা গ্রাম। একদমই তাই, পুরো গ্রামটাই নির্জন। আচ্ছা, এখানে আদৌ কি কেউ থাকে, নাকি নাকি ওই বিলের ঘটনাগুলো ঘটবার পর থেকে সকলে গ্রাম ছেড়ে চলে গিয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। এখানে আসাটাই বেকার হয়ে গেল না তো? আকাশ ম্যাপের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ ম্যাপের সিগন্যাল চলে যায়। স্ক্রিনে শুধু সাদা আলো জ্বলে ওঠে। দূর, আর সিগন্যালও চলে গেল। কি আশ্চর্য! মনে হয় এখানে নেট নেই। কি করবি এখন? আশেপাশে কোনো বাড়ি ঘরও তো দেখছি না। কাউকে যে জিজ্ঞেস করব সেটাও তো সম্ভব হচ্ছে না। আচ্ছা, বিপদে পড়া গেল তো দেখছি। কি করি এখন? ঠিক সেই মুহূর্তে হেডলাইটের আলোতে তারা দেখতে পায় একজন বৃদ্ধা ভিজে অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তার চুলগুলো সাদা, পরনে একটা সাদা শাড়ি। তিনি হাত তুলে তাদের থামার ইশারা করছেন। আরে আরে, ওই তো একজন মানুষ। দেখে তো মনে হচ্ছে একজন মহিলা। চল 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 চল, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি যে রাস্তাটা কোথায়। আদৌ আমরা ঠিক রাস্তায় এসেছি কিনা কে জানে। এই ভর সন্ধ্যায় এই নির্জন রাস্তায় একজন বৃদ্ধা কেন দাঁড়িয়ে আছে? এই আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। হোক সন্দেহ, চল দেখি, হয়তো কোনো বিপদে পড়েছেন। আকাশ সাবধানে গাড়িটা থামায়। রিয়া এবং দিয়া কাঁচ নামিয়ে বৃদ্ধার সাথে কথা বলে। মাসি, আপনি এখানে কি করছেন? কোথায় যাবেন?
বাবা, আমি অসুস্থ, আমার বাড়ির সামনেই। তোমরা কি আমায় একটু পৌঁছে দেবে বাবা? এই ঝড় জলের রাতে আর হাঁটতে পারছি না যে। দেখ কি করুণ অবস্থা, চল ওকে একটু পৌঁছে দি। আকাশ ইতস্তত করে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়। বৃদ্ধা গাড়ির পিছনের সিটে দিয়ার পাশে বসেন। গাড়ির ভিতরে একটা পুরনো মাটি মেশানো গন্ধ আসে। বৃদ্ধার উপস্থিতিতে যেন গাড়ির ভেতরে তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। মাসি, বলছি আপনার বাড়িটা কোন দিকে একটু দেখিয়ে দিন না। বৃদ্ধা শুধু আঙুল দিয়ে সামনের দিকে দেখান। তাদের চারপাশটা ক্রমশ আরো নির্জন হতে থাকে। হঠাৎ আকাশ দেখে ম্যাপের জায়গায় এখন শুধু একটি লাল বৃত্ত দেখা যাচ্ছে, আর তার মধ্যে একটি জ্বলন্ত ত্রিশূলের ছবি স্পষ্ট হয়ে উঠছে। এই, এটা কি রে? দেখ দেখ দেখ, এটা কিসের ছবি ভাই? গুগল ম্যাপে ত্রিশূলের চিহ্ন এলো কোথা থেকে? কি হয়েছে আকাশ? আকাশ যখন দিয়াকে দেখাবে বলে ঘোরে, তখন দেখে বৃদ্ধাটি আর সেখানে নেই। গাড়ির ভেতরে সবার চোখ বড় বড় হয়ে যায়, তারা ভয়ে জমে যায়। চোখের সামনে থাকা ওই বৃদ্ধা কিভাবে গাড়ির ভিতর থেকে এভাবে গায়েব হয়ে গেল, সেটা তারা কিছুতেই ভেবে উঠতে পারে না। তাদের রক্ত হিম হয়ে যায়। বটিবিলের ওই অভিশাপের কথাগুলো মনে পড়তে থাকে তাদের। সেই সঙ্গে ধেয়ে আসতে থাকে এক বিকট ঠান্ডা বাতাস। বাইরে জোরে জোরে মেঘের গর্জনের শব্দ শোনা যেতে থাকে। সকলে ভয়েতে একেবারে তটস্থ হয়ে যায়। এ কি, মাসি মাসি কোথায় গেল? এখনই তো এখানেই উনি ছিলেন। এরকম ভাবে চোখের সামনে থেকে গায়েব হয়ে যেতে পারে নাকি? ইনি আবার কোনো ডাইনি বা পেতনি নয় তো? শুভর মুখে এই কথাগুলো শুনে সকলের শির দাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যায়। তারা ওই স্যাঁতসেঁতে আবহাওয়ায় গাড়ির মধ্যে সেঁটিয়ে বসে থাকতে শুরু করে। কেউ এক চুলও নড়তে পারে না। কেবল ওই বৃদ্ধার সিক্ত ভিজে জবজবে চেহারাখানা আর ওই কোটরে ঢুকে থাকা চোখ দুটোই তাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। সেই সঙ্গে আবারও চমকে ওঠে বিদ্যুৎ। সেই ঝলকে গাড়ির সামনের অংশটা একেবারে স্বচ্ছ হয়েই আবার ধোঁয়াশায় ঢেকে যায়। এই শুভ, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। একে চারিদিকে একটাও জনপ্রাণী নেই। তার উপর ওই বৃদ্ধার উধাও হয়ে যাওয়া, এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। আমার মন বলছে ওই বৃদ্ধা নিশ্চয়ই ভূতপ্রেত কিছু হবে, বা তন্ত্রমন্ত্র জানে সে। চলেই যাই, নয়তো এবারে একটা বড় সড়ো বিপদে পড়তে হবে। গাড়ির ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালাগুলো গাড়ির গায়ে এসে পড়ছে। আকাশ কোনো মতে গাড়িটা চালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একটু দূরেই তারা দেখতে পায় একটা ভাঙা পুরনো লোহার গেট, আর তার পেছনেই একটা বিশাল বিল। বিলের জল ফুলে উঠেছে, আর তার মাঝখানে একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। হাওয়ায় গাছটা অদ্ভুত শব্দ করছে আর কাঁপছে অনবরত। মুহূর্তে একটা সাদা শাড়ি হাওয়ায় উড়ে এসে ওদের গাড়ির জানলাগুলোর সঙ্গে একেবারে লেপ্টে যায়। বৃষ্টির জলে সেই শাড়ি এমনভাবে ভাঁজ খেতে থাকে যেন মনে হয় প্রতিটা জানলায় এক একটা বিশাল আকার মুখ তাদের দিকে হাঁ করে আছে। চমকে ওঠে ওরা সবাই এই দৃশ্য দেখে। মুহূর্তে ওই শাড়িটা আবার ঝড়ে উড়ে অদৃশ্য হয়ে যায় যেন। এটা কি হলো? আমি জানি না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া, তুই ঠিক আছিস? রিয়া, কথা বল। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। চারিদিকে শুধু ওই শাড়িটা কোত্থেকে এলো? শান্ত হ সবাই, শান্ত হ। হয়তো আমরা ভুল দেখছি। কেউ হয়তো শাড়ি মেলেছিল, সেটা উড়ে এসেছিল গাড়ির কাছে। হতেই পারে না, আমরা কেউ ভুল দেখিনি আকাশ। এই ঘটনা স্বাভাবিক হতেই পারে না।
চারপাশ থেকে বাতাস ঝোড়ো হয়ে গাড়ির কাঁচের ওপর আছড়ে পড়ছে। একটা ডাল এসে গাড়ির ছাদে পড়ার বিকট শব্দ হয়। চল চল এখান থেকে চলে যাই, এ জায়গাটা একদম ভালো নয়। কিন্তু কোথায় যাব? ম্যাপটাও তো কাজ করছে না, আর সামনে তো শুধু বিল। ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় তারা বিলের পাড়ে একটি ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায়। কুঁড়ে ঘরের ভেতর থেকে একটা নিভু নিভু লণ্ঠনের আলো আসছে। দেখ, ওখানে একটা ঘর আছে, হয়তো ওখানে কেউ আছে। চল আমরা ওখানে গিয়ে আশ্রয় নিই। এই ঝড় বৃষ্টিতে গাড়িতে বসে থাকাটাও তো নিরাপদ নয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। অন্তত কারোর সাথে কথা বলে রাস্তাটা তো জানা যাবে। আকাশ সাবধানে গাড়ি থেকে নামে। প্রচন্ড ঝোড়ো হাওয়ায় ছাতা কাজ করছে না। বাকি তিনজনও নামে। তারা দ্রুত কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়। কুঁড়ে ঘরটি দরজা ঠক ঠক করে। তারা বেশ কিছুক্ষণ পর দরজাটি খুলে যায়। একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখে কেমন যেন শূন্য দৃষ্টি। তিনি তাদের দিকে তাকিয়ে থাকেন। ভালো করে ওই বৃদ্ধার দিকে তাকাতেই তারা সকলে চমকে ওঠে। মনে পড়ে যায় সেই আগন্তুকের কথা, যে বৃষ্টির রাতে তাদের কাছে সাহায্য প্রার্থনা করে কর্পূরের মতো গায়েব হয়ে গিয়েছিল। আপনি আপনি এলেন কিভাবে? আপনি তো গাড়িতে ছিলেন, আর আপনি তো অসুস্থ ছিলেন। এইভাবে এখানে এই কুঁড়ে ঘরে আপনি পৌঁছলেন কিভাবে? ওই জায়গাটা থেকে তো ওই কুঁড়ে ঘরটা অনেকটা দূর ছিল। তাহলে কিভাবে এলেন আপনি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। বৃদ্ধা দিয়ার দিকে এগিয়ে এলেন, যেন তার পা দুখানা জমির সাথে লেগে নেই। মনে হলো যেন এক বাতাসের দুলুনি তাকে ভাসিয়ে নিয়ে এলো দিয়ার সামনে। দিয়া সেই বৃদ্ধাকে হ্যারিকেনের টিমটিমে আলোয় একবারের জন্য আবিষ্কার করতেই থমকে গেল। ওর সারা শরীরটা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। হ্যাঁ, এসো, ভেতরে এসো। বাইরে থাকা ভালো না, আমি চলে এসেছি। ও আমার অভ্যেস আছে। তোমরা তো আমায় প্রায় পৌঁছেই দিয়েছিলে গো। আমি ঠিক নেমে চলে এসেছি। তাছাড়া সব রহস্যের উপর থেকে পর্দা উঠলে তো বড় তাড়াহুড়ো করা হয়ে যাবে। সময় সব কিছুর উত্তর দিয়ে দেয় বাছা। তোমরাও সময় মতো সব কিছুর উত্তর ঠিকই পাবে। এখন ভিতরে এসো দেখি, এসো। বৃদ্ধার কথার মধ্যে অযাচিত রহস্যের বীজ লুকিয়ে থাকা সত্ত্বেও ওই ঝড়ে জলে নিজেদেরকে বাঁচাতে, প্রেতিনীর কবল থেকে রক্ষা পেতে সকলে ভিতরে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে ফেলে। চার বন্ধু ঘরে প্রবেশ করে। ঘরটা আয়তনে খুব ছোট। এক পাশে একটা মাটির চুল্লি, তার পাশে একটা চাটাই পাতা আছে। ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলছে। তার আলোয় ঘরটা কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। বৃদ্ধা তাদের বসতে বলেন। তাদের জন্য কড়াইয়ে গরম জল চড়িয়ে দেন। মাসি, আপনার বাড়ি কি এই বিলের পাশেই? হ্যাঁ বাবা, আমার সারা জীবন এখানেই কেটেছে, এই বিলের পাড়ে। আচ্ছা, আমরা এই বিলের ব্যাপারে কিছু খবর সংগ্রহ করতে এসেছি। শুনেছি এখানে নাকি। প্রিয়া কথা শেষ করতে পারে না। বৃদ্ধার চোখ বড় বড় হয়ে যায়। তিনি রিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকান। শুনেছ? তোমরা সব শুনেছ? তাহলে কেন এসেছো এখানে? এই বিলের মধ্যে যে একবার পা রাখে সে তো আর ফেরে না। এই বিল অভিশপ্ত। এই বিলের রহস্য আজও রহস্য হয়েই রয়ে গেছে। এই রহস্যের উদ্ধার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এখানে একটা অভিশাপ দীর্ঘকাল ধরে নিঃশ্বাস নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সেই অভিশাপ নিজেকে নিজে মুক্ত করতে পারছে, ততক্ষণ সে কাউকে রেহাই দেবে না, কাউকে না।
কিন্তু কেন মাসি? কিসের অভিশাপ? আমরা জানতে চাই সেই অভিশাপের কথা। বলছি, আপনি কি সেই অভিশাপের বিষয়ে কিছু জানেন? জানি গো, তবে সবটা না। অনেক কাল আগে যখন এখানে জমিদারের শাসন ছিল, তখন একটা ঘটনা ঘটেছিল। এক খুব সুন্দর মেয়ে ছিল এই গ্রামে, নাম ছিল তার বীণা। সে ভালোবাসতো জমিদারের দেওয়ান পুত্রকে, কিন্তু দেওয়ান পুত্র ছিল গ্রামের এক কালো জাদুকরের শিষ্য। সে বীণাকে দিয়ে কিছু কুকাজ করাতে চাইতো। বীণা রাজি না হওয়ায় সে তাকে বিলের জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। কিন্তু বীণা নিজে কালা জাদুর কিছু কৌশল জানতো। সে যখন বিলের জলে ডুবে মরছিল, তখন নিজের জাদু শক্তি দিয়ে ওই জলকে সে নিজের করে নিয়েছিল। আর মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিল যে এই বিলের জল কোনো দিন শান্ত হবে না। বীণা ওই কালো শক্তিকেই নিজের ঢাল বানিয়েছিল, বানিয়ে ওদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। সে যাকে ভালোবেসেছিল তাকে পায়নি, তার পরিবর্তে পেয়েছিল বিশ্বাসঘাতকতা, যা সে একেবারেই সহ্য করতে পারেনি। আর ওর আত্মা প্রতিশোধের আশায় ওই বিলের জলের মধ্যেই ঘুরপাক খেয়ে চলেছে। এই গ্রামকে শেষ না করা পর্যন্ত সে যাবে না, কিছুতেই যাবে না। কিন্তু বীণা কি ধরনের কালো জাদুবিদ্যা করতো, আপনি কি কিছু জানেন? তা ছিল খুবই গুচ্ছ সাধনা। আমি তখন কেবলই এক সাধারণ মানুষ ছিলাম। তন্ত্র ক্রিয়ার ব্যাপারে অত শত বুঝতাম না। একদিন রাতে আমার বাবা গ্রামের মোড়লের বাড়ির দিক থেকে দৌড়ে এলেন। মা, মা, সর্বনাশ হয়ে গেছে। ওই বীণা কি করছে জানিস? জানিস তুই? আমি বললাম, কি করেছে বাবা? কি করেছে? কি হলো বলছো না কেন? ওই বীণা জানতে পারছে যে যে তাকে ভালোবাসতো সে বীণার সাথে ছল করেছে, ছল। আর সেই কথা জানার পর সে মোড়লের কাছে গেছিল, কারণ ওই মোড়ল আর জমিদার দেওয়ানের সাথে মিলে বীণা সর্বনাশের অংশীদার হতে চেয়েছে। বীণা নিজের জাদুবিদ্যার বলে ওই মোড়লের শীত তার ধর থেকে আলাদা করে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছিল গোটা জায়গাটা। আমি সেই নৃশংস দৃশ্য সহ্য করতে পারিনি। সকলে সকলে বলছিল নাকি বীণার মধ্যে পৈশাচিক শক্তি প্রবেশ করছে। কালা জাদুর টোনা করে যারা তার নাকি প্রেতদের নিজের ভিতরে প্রবেশ করাতে পারে খুব সহজেই। আর এটাই ঘটেছে ওই বীণার সাথে। সে এখন চরম ক্ষতি করবে সকলে, চরম ক্ষতি। কিন্তু জানি না ওই জমিদারের লোক কি করবে রে মা। আজ আজ একটা হেস্ত নেস্ত হবেই। সেদিন আমার বাবার মুখে বীণার ওই কুকীর্তিগুলোর কথা জানতে পেরেছিলাম আমি। কালা জাদুবিদ্যা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও আবিষ্কার করেছিলাম। সাথে এও বুঝেছিলাম যে ওই বীণা যদি জমিদারের হাতে শেষ হয়, তবে ওর আত্মা কাউকে ছাড়বে না, কাউকে না। ও যার শরীরে প্রবেশ করবে তার আত্মাকে ও নিজের দখলে নিয়ে নেবে, তার ওপরেও প্রভাব বিস্তার করবে, তাকে দিয়েও কালা জাদু করাবে। তন্ত্রের নোংরা খেলায় মাতবে সে। সে যে বড় অভিশপ্ত খেলা, বড় অভিশপ্ত। বৃদ্ধা কথাটা বলা শেষ করতেই আকাশে আবার বিদ্যুৎ চমকে উঠল, গর্জে উঠল মেঘ। এক দুর্দমনীয় বিদ্যুতের স্রোত উদ্ভাসিতের ন্যায় ধেয়ে আসতে লাগলো ওদের দিকে।
এক ঝটকায় হ্যারিকেনের আলোটা দুলে উঠল। একবার দুলে উঠে আবারও সোজা হয়ে দাঁড়ালো আগুনের শিখাটা। বাইরের ঝড়ের এই তীব্রতাই সব কিছুকে শেষ করে দিতে চাইছে। মনে হচ্ছে যেন এক নিমেষে সবটা শেষ হয়ে যাবে। সেদিনও ঠিক তেমনটাই ঘটেছিল। এমন কিছু যা আগে কেউ কল্পনা করে উঠতে পারেনি। তারপর কি হলো? তারপর আর কি, ওই জমিদারের দেওয়ানের কথায় পেয়াধারা বিনাকে ডুবিয়ে মারল ওই বিলের কালো বিষাক্ত জলে। শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল তাকে। কারণ মেয়েদের যে সত্যি জানতে নেই, সত্যি জানলেই তাদের পথের থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে কে তাকে ভোগের বস্তু বানাতে চেয়েছিল সেই বিষয়ে কারোরই কোনো তাপ উত্তাপ ছিল না। বিনা মোড়ে প্রেত হলো, তার আত্মা গ্রাস করতে ধাবিত হলো গোটা গ্রামকে। একে একে বিলের জল থেকে এক ছায়া বেরিয়ে এসে গ্রামের মানুষদের মারতে শুরু করলো। তারপর থেকে যেই সেই বিলের জল স্পর্শ করে সে ওই বিলের মধ্যে হারিয়ে যায়। তবে সবটা তো আর আমি জানি না বাবা। আরও যারা বয়স্ক লোকজন আছে গ্রামে, তাদের মধ্যে কেউ হয়তো আসল রহস্যটা জানে, কিন্তু কেউ কিছু বলতে চায় না জানো। এ গ্রামে একজন সাধক আছেন, তিনিও তন্ত্র সাধনা করেন, তবে বিনাকে বশে আনতে পারেননি। তিনি অপার শক্তির অধিকারী। এই তন্ত্রের অভিশাপকে যদি কেউ খণ্ডন করতে পারে তবে তা একমাত্র তিনিই পারবেন, আর কেউ নয়। আবারও একবার মেঘটা গর্জে উঠল। বৃদ্ধার মুখে ওই সাধকের কথা শোনা মাত্রই সকলের মনে এক নতুন প্রশ্ন চিহ্নের উদয় হলো। কে তিনি মাসি? আমরা কি তার সাথে একবার কথা বলতে পারি? তিনি হলেন এই গ্রামের ঠাকুর মশাই। গ্রামের এক প্রান্তে উনি থাকেন। কারোর সাথে খুব একটা কথা টথা বলেন না, এমনকি দেখাও করতে চান না। সকলে বলে তিনি নাকি মস্ত পিশাচসিদ্ধ সাধক। তিনি পিশাচদের আয়ত্তে আনতে পারেন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন, তাদের বশে আনতে পারেন। এমনকি সে বিনার আত্মার সাথেও কথা বলেছে। তিনি সাধনার দ্বারা অনেক জ্ঞান অর্জন করেছেন বলেই চুপচাপ হয়ে রয়েছেন জানো। তিনি কেবল চোখ দিয়ে সব কিছু লক্ষ্য করেন, মুখে কিছু বলেন না। তার মুখ থেকে কথা বার করা ব্রহ্মার মুখ থেকে ভবিষ্যৎ জানার মতো কঠিন বাবা। এই কাজ এত সহজ নয়, তবে একবার চেষ্টা করে দেখতে পারো। এক কাজ করো বাবা, তোমরা বরং দেরি না করে কাল সকালেই একবার তার কাছে যাও। আপনি যে প্রেতনির কথা বললেন, আপনার এখানে থাকতে ভয় করে না? আর আপনি ওই ঠাকুর মশাইয়ের বিষয়ে এত কথা জানলেন কিভাবে? আমাদের তো এই বিলের পাশে থাকতেই বড্ড আতঙ্কিত লাগছে। আমরা তো শুনেই শিউরে উঠছি। আর আপনি কিনা এই বিলের পাশে এতকাল ধরে বাস করছেন। ওই প্রেতিনী আপনার কোনো ক্ষতি করেনি কেন? এ কি মাসি, কি হয়েছে? কি দেখলেন ওখানে? অমন করে চমকে উঠলেন কেন হঠাৎ? কি হলো বললেন না যে? হঠাৎ বৃদ্ধা চমকে ওঠেন। তার চোখ পুঁয়ে ঘরে দরজার দিকে নিবদ্ধ হয়। সেখানে একটা ক্ষীণ ছায়া দেখতে পাওয়া যায়, যা ঝড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। কিছু না, শুধু একটা ছায়া। ওই প্রেতিনী নিজের প্রতিশোধের আগুনে জ্বলছে। আমি তার কোনো ক্ষতি করিনি, তাই সেও আমায় কোনোভাবে বিব্রত করেনি।
সকলে একই নীতি মেনে চলে, বুঝেছ? তুমি যদি কারোর ক্ষতি করো তবেই সে তোমার ক্ষতি করবে, এটাই চরম সত্য। আমি কোনোদিনও তাকে দেখিনি, এতকাল তো এভাবেই কেটে গেল গো। আর কটা দিন শান্তিতে কাটাতে পারলেই ব্যাস, তারপরে চির শান্তি। তবে আমি ঘরের দাওয়ায় সব সময় প্রদীপ জেলে রাখি, যাতে কোনো অমঙ্গলের শক্তি এখানে প্রবেশ না করতে পারে, বুঝলে? তোমরা আর এখানে থেকো না এখানে, ওই ছায়াটা ভালো না। তোমরা সকাল হলেই এখান থেকে চলে যেও। আর যদি ওই ঠাকুর মশাইয়ের কাছে যাও তবে সবটা ভালো করে জেনে নিও কিন্তু। হঠাৎ করে লণ্ঠনটা নিভে যায়, ঘরটা পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে গেছে। বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পায় বৃদ্ধার সেখানে নেই, তার জায়গায় শুধু একটা ভেজা শাড়ি পড়ে আছে। একই শাড়ি যেটা তাদের গাড়ির জানলায় এসে লেপ্টে গিয়েছিল। আরে কি উনিও নেই? বিদ্যুতের আলোয় তারা দেখে যে তাদের সামনে মাটিতে ত্রিশূলের প্রতীক আঁকা সেই লাল রঙের লকেটটা পড়ে রয়েছে, যেটা বৃদ্ধা তাদের হাতে দিয়েছিলেন। সেদিন রাতে আমরা কুড়ে ঘরে বন্দি ছিলাম। ভয় আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম বটি বিলের অভিশাপ শুধু একটা গল্প নয়, এটা বাস্তব। আমরা যে শুধুমাত্র একটা বিলের কাছে এসেছিলাম তা নয়, মনে হচ্ছিল ওই বিল আমাদেরকে নিঃশব্দে গ্রাস করতে এগিয়ে আসছে। চার বন্ধু ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তারা কুঁড়ে ঘরে বসে সকালের অপেক্ষায় সময় গুনছে। সকাল হয়ে গেছে, ঝড় থেমে গেছে। এখন কি আমরা বেরোবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর এক মুহূর্ত এখানে নয়। চল চল, এখান থেকে বেরিয়ে পড়ি। কিন্তু আমরা যাব কোথায়? ওই বৃদ্ধা তো বলে গেলেন বুড়ো ঠাকুর মশাইয়ের কাছে যেতে, কিন্তু কোথায় থাকেন তিনি? এই শাড়িটা আর এই লকেটটা, এর মানে কি? এটা তো সেই মাসির লকেটটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এটা তো সেই মাসির লকেটটা। লকেটটার দিকে সবাই তাকায়। লকেটটা লাল রঙের, তার ভেতরে একটা ছোট ত্রিশূলের ছবি আঁকা রয়েছে। তিয়া লকেটটা তার ব্যাগের মধ্যে রেখে দেয়। তারা সাবধানে কুঁড়ে ঘরের বাইরে বের হয়। বাইরে ঠান্ডা বাতাস বইছে, চারপাশে গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিলের জল এখনো অস্থির। চল, আমরা এই বিলের পাড় ধরে হাঁটতে থাকি। নিশ্চয়ই কোনো গ্রাম বা বাড়ি খুঁজে পাবো। চারজন ভয়ে ভয়ে হাঁটতে শুরু করে। তাদের সবার চোখে মুখে গভীর উদ্বেগ। তারা হাঁটতে হাঁটতে একটা সরু পথ দেখতে পায়। পথটা একটা জঙ্গলের দিকে চলে গেছে। পথ ধরে তারা হেঁটে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটা পুরনো বট গাছ। গাছটার নিচে একটা ভাঙা মন্দির। মন্দিরের পাশেই একটা ছোট মাটির ঘর, আর ঘরের সামনেই একজন বৃদ্ধ বসে আছেন। তার পরনে একটা সাদা ধুতি, হাতে জপমালা। ইনি সেই বুড়ো ঠাকুর মশাই। দিয়া, মনে হয় ইনি সেই বুড়ো ঠাকুর মশাই। জানিস, চল তো একবার, চল তো ওনার কাছে গিয়ে কথা বলি। তারা বৃদ্ধর কাছে এগিয়ে আসে। তিনি চোখ বন্ধ করে জপ করছিলেন। তাদের পায়ের শব্দে তিনি চোখ খোলেন। ঠাকুরমশাই, আমরা কলকাতা থেকে এসেছিলাম এখানকার বটি বিলের সম্বন্ধে কিছু জানতে, কিন্তু আমরা বড় সমস্যায় পড়েছি, যে যদি আপনি একটু সাহায্য করেন। তোমরা আসবে আমি জানতাম।
যে মেয়েটি তোমাদের পথ দেখাবে সেও আসবে। আমি জানতাম। তোমরা সেই লাল লকেটটা পেয়েছ তো? চারজন একে অপরের দিকে তাকায়। তাদের অবাক হওয়া দেখে বৃদ্ধ হাসেন। দিয়া তার ব্যাগ থেকে লকেটটা বের করে। হ্যাঁ, এই লকেটটা। কিন্তু আপনি কিভাবে জানলেন? ওই বৃদ্ধা যাকে তোমরা দেখেছ সেই বিলের প্রহরী। সে তোমাদের এখানে নিয়ে আসার জন্যই এসেছিল, কিন্তু বিলের অভিশাপ তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে। তোমরা এখানে এসেছো মানে তোমরা নির্বাচিত হয়েছ। তোমরা কিছু একটা বড় ঘটনা ঘটিয়ে অভিশাপ থেকে এই গ্রামকে মুক্ত করবে, জেনে রেখো। কিন্তু কিসের অভিশাপ? কি হয়েছিল এখানে? অনেক কাল আগে এই গ্রামে এক মেয়ে বাস করত। নাম ছিল বীণা। সে ছিল খুবই সুন্দরী। সে কালো জাদুর কৌশল জানত। গ্রামের জমিদার পুত্রের সাথে তার গভীর ভালোবাসা ছিল, কিন্তু জমিদার পুত্রের দেওয়ান এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। সে ছিল প্রচণ্ড হিংসুটে। সে বীণাকে দিয়ে কিছু কুকাজ করাতে চেয়েছিল। বীণা রাজি না হয় সে বীণাকে জমিদার বাড়ির সামনে অপদস্থ করে। তারপর তাকে ধরে এনে এই বিলের সামনে ফেলে দেয়। তারপর তারপর দেওয়ানের নির্দেশে গ্রামের কিছু মানুষ বীণাকে এই বিলের জলে ডুবিয়ে দেয়। বীণা তখন চিৎকার করে বলছিল, আমি কালা জাদু জানি, আমি ফিরে আসবো। এই বিলের জল কোনো দিন শান্ত হবে না। তার মৃত্যুর পর তার আত্মা এক শক্তিশালী প্রেতিনিতে পরিণত হয়েছে। সে নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের মানুষদের একে একে বিলের জলে ডুবিয়ে মারতে শুরু করে। তাহলে কি সেই প্রেতিনী সেই ছায়া যা আমরা দেখেছি? হ্যাঁ, কিন্তু সে শুধু ছায়া নয়, সে এক শক্তি। সে শুধুমাত্র মানুষের আত্মাকেই নয়, তার শরীরকেও গ্রাস করে। তাকে দমন করার একমাত্র উপায় হলো তার জাদু শক্তির মূল উৎসটা খুঁজে বের করা। কিন্তু কি সেই উৎস? সেই উৎস লুকিয়ে আছে ওই বটগাছের শিকড়ের মধ্যে। এই বটগাছটা সেই সময় থেকেই এখানে আছে। বীণার মৃত্যুর সময় সে তার জাদু শক্তির কিছু অংশ এই গাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। গাছটাই তাই এখন তার শক্তির আধার। একমাত্র যখন এই গাছের শিকড়টা ভেঙে দেওয়া যাবে, তখনই বীণার আত্মা দুর্বল হয়ে পড়বে। তাহলে আমাদের কি ওই গাছের শিকড়টা ভেঙে দিতে হবে? শুধুমাত্র একজনকেই যেতে হবে। যে মেয়েটির হাতে ওই লাল লকেট আছে, সেই কেবলমাত্র এই কাজ করতে পারবে। ওই বৃদ্ধা তাকে নির্বাচিত করেছেন, তাই সে নিজের লকেটটাকে একটি নির্বাচিত চিহ্ন হিসেবে ওই মেয়েটির হাতে সঁপে দিয়ে গেছে, যাতে মেয়েটি নিজেকে চিনতে পারে। আর সে যে এই কাজের জন্য নির্বাচিত হয়েছে সেটাও বুঝতে পারে। সবাই দিয়ার দিকে তাকায়। দিয়ার মুখ ভয়ে সাদা হয়ে যায়। আমি? কিন্তু কেন আমি? কারণ তুমি নির্বাচিত। এই লকেটটা তোমাকে রক্ষা করবে। বীণার আত্মা তোমাকে হয়তো পরীক্ষা করবে, কিন্তু তোমাকে হার মানলে চলবে না। কিন্তু আমরা তো শুধু নিউজ কভার করতে এসেছিলাম, এটা তো আমাদের কাজ নয়। জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় যখন আমাদের নিজেদেরই লড়তে হয়। এই গ্রামকে বাঁচানোর দায়িত্ব এখন তোমাদের ওপর। তোমরা চাইলে ফিরে যেতে পারো, কিন্তু তোমরা যদি ফিরে যাও তাহলে এই অভিশাপ এই গ্রামকে ধ্বংস করে দেবে। চারজন চুপ করে থাকে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল।
এক, ফিরে যাওয়া, আর দুই, সামনের দিকে এগিয়ে যাওয়া। হঠাৎ আকাশ ভেঙে আবার বৃষ্টি শুরু হয়, ঝড়ের পূর্বাভাস। তারা জানে তাদের হাতে আর বেশি সময় নেই। আমরা জানতাম আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের এখানে আসাটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা আমাদের ভবিতব্য। আমরা এখন একটা বিল, একটা প্রেতিনী আর একটা ভয়ঙ্কর অতীতের গর্ভে নিজেদেরকে ঘিরে ফেলেছি। আমাদের মধ্যে একমাত্র একজনই পারবে এই রহস্য উন্মোচন করতে, আর সেই একজনই হয়তো শেষ পর্যন্ত বেঁচে থাকবে। বাকিদের কি হবে তা আমরা জানি না। চারজন একে অপরের দিকে তাকায়। তাদের চোখে ভয়, কিন্তু তার সাথে এক দৃঢ় সংকল্পও রয়েছে। তারা বিলের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। আকাশ, আকাশ, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমরা কি সত্যি দিয়াকে একা যেতে দেব? দেখ, ঠাকুর মশাই যা বলেছেন তা শুনে তো মনে হচ্ছে এটাই একমাত্র উপায়। দিয়ার কাছে ওই লকেটটা আছে, হয়তো সেটাই ওকে রক্ষা করবে। দিয়া, তুই ভয় পাচ্ছিস না? আমরা তোকে একা যেতে দেব না। না রিয়া, ভয় পাচ্ছি না, এটা বলা ভুল হবে, কিন্তু আমি জানি আমার এই লকেটের মধ্যে কিছু একটা শক্তি আছে। ঠাকুরমশাই বলেছেন আমাকেই যেতে হবে। আমি কিছুতেই এই গ্রামকে অভিশাপের প্রভাবে মরতে দিতে পারি না। আমাকে এই গ্রামটিকে যে করেই হোক অভিশাপ মুক্ত করতেই হবে। জানি না কেন, তবে এই লকেটটা হাতে পাওয়ার পর থেকে আমার নিজের মধ্যে একটা দৈবিক শক্তির অনুভূতি হচ্ছে। জানিস, মনে হচ্ছে আমি পারবো এই অসাধ্য সাধন করতে। তারা বিলের পাড় ধরে হাঁটতে শুরু করে। তাদের সামনে সেই বটগাছ, যেটা ঠাকুরমশাই বলেছিলেন। গাছটা অনেক বড়, তার শিকড়গুলো বিলের জলের মধ্যে ডুবে আছে। গাছটার নিচে একটা ভাঙা শ্যাওলা পড়া মন্দির। হঠাৎ বিলের জল থেকে একটা ছায়া তাদের দিকে এগিয়ে আসে। প্রথমে তারা ভাবল এটা হয়তো কোনো গাছের ডাল, কিন্তু কিছুক্ষণ পর ছায়াটা স্পষ্ট হয়ে আসে। সেটা দেখতে একটা মহিলার মতো, যার পরনে একটা সাদা শাড়ি, তার শরীর থেকে জল ঝরছে, চুলগুলো এলোমেলো। সে তাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে। পালাও, পালাও, পালাও এখান থেকে! চারজন ভয়ে দৌড়তে শুরু করে, কিন্তু ছায়াটা তাদের পিছু ছাড়ে না। সে খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। দিয়া, যে কিনা তাদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল, হঠাৎ করে একটা শিকড়ের উপর হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাত থেকে লকেটটা ছিটকে দূরে সরে যায়। দিয়া, দিয়া, উঠে আয়, উঠে আয়। রিয়া তাকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু ছায়াটা ততক্ষণে তাদের কাছে চলে আসে। দিয়ার দিকে সে আঙুল তোলে। কেন এসেছিস সেখানে? তোদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। আমি তোদের সবাইকে শেষ করে দেব। ছায়াটার কথাগুলো মানুষের মুখের ভাষার মতো শোনাচ্ছে না। ঠিক তখনই বিলের জল থেকে আরেকটা হাত উঠে আসে এবং দিয়াকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিয়া ভয়ে চিৎকার করে ওঠে, রিয়া, আমাকে বাঁচাও! না, না! ধর ওকে, ধর, ধর, দিয়াকে ধর! আকাশ এবং শুভ দুজনে মিলে দিয়াকে টেনে ধরে, কিন্তু ছায়াটার শক্তি অনেক বেশি। সে দিয়াকে টেনে নিয়ে যেতে থাকে। দিয়া আস্তে আস্তে বিলের জলের মধ্যে ডুবে যেতে শুরু করে। তার শরীরের অর্ধেকটা বিলের জলের মধ্যে চলে গেছে। বাকিরা প্রাণপণে চেষ্টা করতে থাকে দিয়াকে বাঁচানোর, কিন্তু শুভ ভাবে এই ফাঁকে যদি সে কিছু ছবি তুলতে পারে তাহলে সেটা নিউজ মিডিয়া আলোড়ন সৃষ্টি করবে। আসলে দিয়ার প্রতি শুভর কোনোদিনও কোনো ভাবাবেগ কাজ করতো না। প্রফেশনাল রিসার্চটা বিপদের দিনে যেন আরো বেশি করে ফুটে উঠছিল। শুভ এক লোভীর মতো কাজ করতে শুরু করলো। ঠিক তখনই শুভ তার পকেট থেকে একটা ক্যামেরা বের করে এবং ছায়াটার ছবি তুলতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশের আলো সহ্য করতে না পেরে ছায়াটা হঠাৎ করে পিছিয়ে যায়। দিয়া, না, না দিয়া, তোকে আমি যেতে দেব না। শুভ দিয়াকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে ছায়াটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুভকে সে এক ঝটকায় বিলের জলের মধ্যে ফেলে দেয়।
শুভ আর রিয়া দুজনেই বিলের জলের মধ্যে পড়ে যায়। রিয়া এবং আকাশ চিৎকার করে ওঠে। রিয়া এবং আকাশ ছুটে যায় তাদের বাঁচাতে, কিন্তু বিলের জল থেকে আর কোনো সাড়া শব্দ আসে না। শুধু বিলের জল ফুলে ওঠে, ফোঁস করতে থাকে। তাদের চোখের সামনে তাদের দুই বন্ধু বিলের জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আকাশ এবং রিয়া বিলের পাড়ে দাঁড়িয়ে কাঁপছে। তারা জানে তারা আর তাদের বন্ধুদের কোনো দিন দেখতে পাবে না। তাদের হাতে আর কোনো উপায় নেই। হঠাৎ রিয়া দেখে যে লকেটটা দিয়ার হাত থেকে পড়ে গিয়েছিল সেটা একটা শিকড়ের পাশে পড়ে আছে। রিয়া দ্রুত সেটা তুলে নেয়। দিয়া, দিয়া তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর এই বিসর্জনকে বৃথা নষ্ট হতে দেব না। আমি এর শেষ দেখেই ছাড়বো। যে করেই হোক এই অভিশাপকে আমাদের শেষ করতেই হবে। কাঁদতে থাকে। এরপরে ওই লকেটটা সে তার গলায় পরে নেয়। লকেটটা তার শরীরে স্পর্শ করার সাথে সাথেই সে তার মধ্যে একটা শক্তি অনুভব করে। সে বুঝতে পারে তার মধ্যে এক অজানা শক্তি প্রবেশ করেছে। তার চোখে তখন কোনো ভয় নেই, শুধু এক দৃঢ় সংকল্প। রিয়া, রিয়া চল চল, আমরা এখান থেকে পালাই। না আকাশ, আমরা পালাবো না। আমরা তাদের মৃত্যুর বদলা নেব। ওই বুড়ো ঠাকুরমশাই আমাদের বাঁচিয়ে রাখার জন্য এই লকেটটা দিয়েছিলেন। চল চল, আমরা ওই বটগাছের শিকড়টা ভেঙে দেব। আকাশের চোখের দিকে তাকিয়ে রিয়া বুঝতে পারে সে তার সাথে আছে। তারা দুজন মিলে বিলের জলের মধ্যে ঝাঁপ দেয়। বিলের জল তাদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়া লকেটের জোরে বিলের জলের মধ্যে স্থির থাকে। তারা দুজনে মিলে বটগাছের শিকড়টা খুঁজে বের করার চেষ্টা করে। আমরা জানতাম আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমরা আমাদের বন্ধুদের হারিয়েছি, কিন্তু আমরা তাদের মৃত্যু বৃথা যেতে দেব না। আর আমি এটাও জানতাম আমাকেই সবটা করতে হবে। আমি আর ভয়ে মুকড়ে যাব না। এখন আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি এই অভিশাপ শেষ করবই। আকাশ এবং রিয়া বিলের জলের মধ্যে নেমে যায়। বিলের জলের গভীরতা ছিল অনেক বেশি। তারা শিকড়ের খোঁজে বিলের গভীরের দিকে যেতে থাকে। বিলের জল ঠান্ডা, যেন বরফের মতো ঠান্ডা। প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল আমাদের বন্ধুরা হয়তো এখনো ওই জলের কোনো গভীরে আটকে আছে। তাদের আত্মা হয়তো মুক্তির জন্য ছটফট করছে। আমি জানি আমি আমাদের বন্ধুদের বাঁচাতে পারিনি। রিয়া এবং আকাশ কিছুক্ষণের জন্য হলেও জলের উপরিতলে উঠে আসে। একটু শ্বাস নিয়ে তারা আবার জলের একেবারে গভীরে চলে যায়। জলের মধ্যে তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না, শুধু অন্ধকার। হঠাৎ রিয়া দেখল লকেটটা উজ্জ্বল হয়ে আলো দিতে শুরু করেছে। লকেটটা তাদেরকে একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা লকেটের দেখানো পথ ধরে এগোতে থাকে। কিছুটা যাওয়ার পর তারা দেখতে পায় একটা বিশাল বটগাছের শিকড় মাটির সাথে মিশে আছে। সেই শিকড়ের মধ্যে থেকে একটা লাল আলো ঠিকরে বেরোচ্ছে। রিয়া, রিয়া ওই দেখ, ওই দেখ, ওইটাই তো সেই শিকড়। ঠাকুর মশাই যেটার কথা আমাদেরকে বলেছিলেন সেটাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ওই প্রেতনের শক্তির উৎস। আমাদের এটাকেই ভেঙে দিতে হবে। তারা দুজনে শিকড়ের দিকে এগিয়ে যায়, কিন্তু শিকড়ের আশেপাশে একটা কালো ছায়া সেই সময় ঘুরপাক খাচ্ছিল। সেই ছায়া তাদের চারপাশে একটা অদৃশ্য প্রাচীর তৈরি করতে থাকে, যা তাদেরকে শিকড়ের দিকে এগোতে বাধা দেয়। রিয়া যখনই শিকড়ের দিকে হাত বাড়ায়, তখনই সেই প্রাচীর থেকে একটা কালো অবয়ব বেরিয়ে এসে রিয়াকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ওহ আকাশ, কে যেন একটা ধাক্কা মারলো। রিয়া, রিয়া সাবধানে, সাবধানে রিয়া। মনে হচ্ছে এটাই সেই কালো ছায়ার শক্তি। ঠিক তখনই সেই কালো অবয়ব মূর্তি একটা বিকট শব্দ করে তাদের দিকে এগিয়ে আসে। তার চোখগুলো জ্বলছে। এত বড় সাহস! তোরা আমার শান্তি নষ্ট করছিস, আর শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিস। তোদের আমি ছাড়বো না। প্রেতিনীর চিৎকার বিলের জলের মধ্যে একটা বিকট প্রতিধ্বনি তৈরি করে। আকাশ এবং রিয়া ভয়ে কাঁপতে শুরু করে। রিয়া তার হাতে থাকা লকেটটা শক্ত করে চেপে ধরে।
আমরা এখানে তোর শান্তি নষ্ট করতে আসিনি। আমরা এই অভিশাপ থেকে এই গ্রামকে মুক্ত করতে এসেছি। তোর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তুই গ্রামের নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছিস, এটা তোর উচিত নয়। গ্রামের সবাই দোষী, সবাই সবাই আমার মৃত্যুর জন্য দায়ী। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমি তোদের সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব আমি। প্রেতিনী তাদের দিকে ছুটে আসতে থাকে। রিয়া লকেটটা তার সামনে তুলে ধরে। লকেটের আলো প্রেতিনীর মুখের উপর এসে পড়ে। প্রেতিনী ব্যথায় চিৎকার করে ওঠে এবং পিছিয়ে যায়। আকাশ, এই লকেটটা ওকে দুর্বল করে দিচ্ছে। চল চল, আমরা এই সুযোগে শিকড়টা ভেঙে দিই। আকাশ এবং রিয়া দুজনে মিলে শিকড়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রেতিনী তাদের আটকাতে চেষ্টা করে, কিন্তু লকেটের আলোর জন্য সে তাদের কাছে আসতে পারছে না। রিয়া শিকড়ের ওপর হাত রাখে। শিকড়টা প্রচন্ড গরম। রিয়া কষ্ট সহ্য করে শিকড়টা টেনে ধরার চেষ্টা করে, কিন্তু শিকড়টা খুব শক্ত বলে সে কিছুতেই সেটাকে ভাঙতে পারে না। তবে চেষ্টা চালাতে থাকে, প্রাণপণ চেষ্টা করতে থাকে সে। রিয়া, রিয়া, আমি তোকে হেল্প করছি। রিয়া। আকাশ ও রিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে। দুজনে মিলে শিকড়টাকে টেনে ধরে। শিকড়টা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ঠিক তখনই প্রেতিনী তাদের উপর তার সব শক্তি প্রয়োগ করে। বিলের জল ফুলে ওঠে। তাদের চারপাশে একটা ঘূর্ণি তৈরি হয়। না না, তোরা এটা করতে পারিস না, এটা তোরা করতে পারিস না, এটা আমার শক্তি। প্রচন্ড চাপের মধ্যে রিয়া এবং আকাশ টিকে থাকতে পারছিল না। তাদের শরীরে রক্তক্ষরণ হতে শুরু করে। রিয়া জানে, যদি তারা এই মুহূর্তে শিকড়টা ভাঙতে না পারে তাহলে তারা আর বাঁচবে না। রিয়া তার সব শক্তি দিয়ে লকেটটা শিকড়ের উপর ঠুকে দেয়। লকেটটা ঝলমল করে আলো দিয়ে ভেঙে যায় এবং শিকড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শিকড়টা ভেঙে যাওয়ার সাথে সাথে প্রেতিনীর চিৎকার বিলের জলের মধ্যে মিলিয়ে যায়। বিলের জল শান্ত হয়ে যায়। রিয়া এবং আকাশ ক্লান্ত হয়ে জলের উপরে ভেসে ওঠে। বিলের জলের ওপরে এখন কোনো ঝড় নেই, শুধু এক শান্ত পরিবেশ। কিন্তু তাদের শরীরের সমস্ত শক্তি চলে গেছে। আমরা সফল হয়েছিলাম। আমরা ওই অভিশাপকে শেষ করতেও পেরেছিলাম, কিন্তু সেই সাথে আমরা আমাদের বন্ধুদেরকেও হারিয়েছি। আমি জানি না আমি আর কখনো দিয়া, শুভ এবং আকাশকে দেখতে পাবো কিনা, কিন্তু আমি এটা জানি আমি এই গ্রামের জন্য কিছু একটা করতে পেরেছি। আমি এই অভিশাপ থেকে এই গ্রামকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমার নিজের জীবনটা কি এখন শুধু দুঃস্বপ্নেই ভরা থাকবে? রিয়া এবং আকাশ এরপর তাদের সামনে আরেকটা বড় বিপদ অপেক্ষা করছিল, যা তারা তখনও সে বিষয়ে কিছুই জানতো না। আমার যখন জ্ঞান ফিরল, তখন চারপাশে শুধু সকালের মিষ্টি বাতাস মৌ মৌ করছিল। সূর্য উঠছে, তার আলো বিলের জলের উপর পড়ে চিকচিক করছিল। বিলের জল শান্ত, আগের মতো আর ফুঁসছে না। আমি জানি আমরা পেরেছি, আমরা ওই অভিশাপ শেষ করতে পেরেছি। কিন্তু আমি জানি না আমার বন্ধুদের কি হলো। আকাশ, আকাশ কোথায়? রিয়া উঠে বসে। তার সারা শরীরে ব্যথা। সে চারদিকে তাকায়। একটু দূরে আকাশকে দেখতে পায়। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রিয়া কোনো মতে উঠে আকাশের কাছে যায়। আকাশ, 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 চোখ খোল, চোখ খোল আকাশ, চোখ খোল, ওঠ, ওঠ না, দেখ, দেখ, আমরা পেরেছি, পেরেছি, আমরা পেরেছি। আকাশের জ্ঞান ফেরে। সে অবাক হয়ে চারিদিকে তাকায়। তার চোখে মুখে তখন বিজয়ের আনন্দ লেগে রয়েছে, কিন্তু তার সাথে সাথেই এক গভীর দুঃখ। নিজেদের সঙ্গীদেরকে হারানোর কষ্টটা
তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু নিয়তিকে কি কোনোদিনও পরিবর্তন করা সম্ভব ছিল? রিয়া, আমরা আমরা বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে, আমরা বেঁচে আছি রে, আমরা বেঁচে আছি। কিন্তু কিন্তু দিয়া আর শুভ। কথাটা বলতে বলতে তারা দুজনেই চুপ করে যায়। তাদের চোখে জল। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে কোনো কথা নেই, শুধু নীরবতা ছলকে পড়ে দু চোখ দিয়ে। চোখের জলটা ধীরে ধীরে মুছে নিতে থাকে তারা। চল চল এখান থেকে যাই, ওই বুড়ো ঠাকুর মশাইয়ের কাছে যাই। উনিই আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারা ক্লান্ত শরীরে দুজনে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে গ্রামের দিকে হাঁটা শুরু করে। বিলের পাড় ধরে তারা বেরিয়ে আসতে থাকে। গ্রামের রাস্তায় তখন মানুষের আনাগোনা শুরু হয়েছে। তারা রিয়া এবং আকাশকে দেখে অবাক হয়ে যায়। তাদের চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, আনন্দ আর জিজ্ঞাসা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা কেউ কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে তাদের দিকে। নিষ্পলক দৃষ্টিতে এই দুই সাহসীকে দেখে চলেছে তারা। রিয়া এবং আকাশ বুঝতে পারে গ্রামের মানুষেরা জানে কি ঘটেছে। দেখছিস সবাই আমাদের দিকে কেমন তাকিয়ে আছে। হ্যাঁ, মনে হয় তারা জানে আমরা কি করেছি। তারা হাঁটতে হাঁটতে সেই বুড়ো ঠাকুরমশাইয়ের ঘরের সামনে এসে পৌঁছায়। ঠাকুরমশাই তার ঘরের বাইরে বসে তখন জব করছিলেন। রিয়া এবং আকাশকে দেখে তার মুখে এক মৃদু হাসি ফুটে ওঠে। তোমরা তোমরা সফল হয়েছ। আমি জানতাম তোমরা ঠিক পারবে। তোমরাই এতকালের অভিশাপ শেষ করতে পেরেছ। কিন্তু কিন্তু তোমাদের এই বন্ধুদের কি হলো? রিয়া এবং আকাশ তাঁর কথার কোনো উত্তর দিতে পারে না, শুধু মাথা নিচু করে। ঠাকুরমশাই সবটা বুঝতে পারেন। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মনে রেখো তাদের মৃত্যু বৃথা যায়নি। তারা এই গ্রামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাদের আত্মা এখন শান্তিতে থাকবে। হঠাৎ করে গ্রামের মানুষজন ঠাকুরমশাইয়ের ঘরের সামনে এসে জড়ো হতে শুরু করে। তাদের মধ্যে একজন লোক এগিয়ে আসে। ঠাকুরমশাই, আমরা কি তাহলে সত্যিই শান্তিতে থাকবো এবার? এই অভিশাপ কি সত্যি সত্যি শেষ হয়ে গেল? হ্যাঁ, ওই অভিশাপ শেষ হয়ে গেছে। এই দুজন আমাদের গ্রামকে সেই অভিশাপের কবল থেকে মুক্ত করেছে। গ্রামের মানুষজন রিয়া এবং আকাশের দিকে তাকায়। তাদের চোখে এখন আর কোনো ভয় নেই, আছে শুধু কৃতজ্ঞতা। তারা রিয়া এবং আকাশকে হাত জোড় করে প্রণাম করে। কিন্তু আমরা তো শুধু আমাদের কাজ করেছি। এটা শুধু তোমাদের কাজ ছিল না, এটা তোমাদের দায়িত্ব ছিল। তোমরা এই গ্রামের জন্য অনেক কিছু করলে, অনেক কিছু। হঠাৎ ঠাকুরমশাইয়ের মুখটা কালো হয়ে যায়। তিনি আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আকাশের কপালে একটা লাল তিলক তিনি দেখতে পান। আকাশের কপাল থেকে একটা লাল আলো ঠিকরে বেরোচ্ছে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আকাশ, আকাশ কি হয়েছে তোর? তোর কপালে এটা কিসের দাগ? আকাশ তার কপালে হাত দেয়। তার কপালটা প্রচন্ড গরম। সে অবাক হয়ে তার হাতের দিকে তাকায়। তার হাতে একটা লাল রঙের ত্রিশূলের ছবি ফুটে উঠছে। সেটা দেখতে অবিকল সেই ত্রিশূলের মতো যা তারা ম্যাপে দেখেছিল। এটা সেই কালো জাদুকরের ত্রিশূলের চিহ্ন। সে তোদের শেষ করে দিতে পারবে না। সে তার শক্তি। ঠাকুরমশাই তার কথা শেষ করতে পারেন না। হঠাৎ তার বুক থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং সেটা আকাশের বুকে প্রবেশ করে। আকাশ এক তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে এবং মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখগুলো কালো হয়ে যায়। তার শরীরের সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে ওঠে। আকাশ, কি হচ্ছে তোর? আকাশের শরীর কাঁপছে,
তার চোখ থেকে কালো জল পড়ছে, তার মুখ থেকে একটা বিকট শব্দ বেরিয়ে আসতে থাকে। আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার শক্তি এখনো আছে। রিয়া বুঝতে পারে প্রেতিনী এখনো শেষ হয়ে যায়নি। সে আকাশের শরীরে প্রবেশ করেছে। সে জানে তাকে আবারও যুদ্ধ করতে হবে, কিন্তু এবার তার সামনে রয়েছে তার প্রিয় বন্ধু আকাশ। আমি জানতাম এখানেই শেষ নয়, আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছিল, কিন্তু আমি ভাবতে পারিনি সেই বিপদ আমাদের এত তাড়াতাড়ি চলে আসবে। আমি জানি না আমি এখন ঠিক কি করব। আমি কি আমার বন্ধুকে বাঁচাবো নাকি গ্রামকে? রিয়া আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখে জল। সে জানে এইবার তাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা হয়তো নিতে হবে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আমার সামনে আমার সেই বন্ধু, যার সাথে আমি কত স্মৃতি তৈরি করেছি, কিন্তু এখন সে আর আকাশ নেই। তার চোখে আমি বিনার প্রেতিনীকে স্পষ্ট দেখতে পাই। আমি জানি আমাকেই কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? আমি কি আমার বন্ধুকে শেষ করে দেব নাকি তাকে বাঁচানোর চেষ্টা করব? এই মুহূর্তে আমার কাছে আর কোনো বিকল্প নেই। আমাকেই এই অভিশাপকে শেষ করতে হবে চিরকালের জন্য। আকাশ তার কালো চোখে রিয়ার দিকে তাকায়। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যায়। হাতে ত্রিশূলের ছাপটা যেন আরো জল হয়ে উঠতে থাকে। অভিশাপের কোনো শেষ নেই। থেকে বের হয়ে এসেছি, আরো শক্তিশালী হয়ে উঠেছি। তোরা ওই শিকড় কেটে আমাকে মুক্ত করেছিস। এখন আমার চারিপাশে আর কোনো বাঁধন নেই। আমি এখন গ্রামকে নরকে পরিণত করব। সবার আগে আমি তোকে শেষ করে দেব। তুই আমার পথের বাধা। আকাশের শরীর থেকে একটা বিকট শব্দ বেরিয়ে আসতে থাকে। সে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরটা অদ্ভুতভাবে নড়তে থাকে, যেন দুটো সত্তা তার প্রতি যুদ্ধ করছে। রিয়া, রিয়া, আমাকে বাঁচা। আমাকে বাঁচা। তোদের সব শেষ করে দেবো। সব শেষ করে দেবো। রিয়া, রিয়া, সবাই শেষ করে দেবো। রিয়া, রিয়া। তার চোখের রং বারবার পাল্টে যাচ্ছে, একবার স্বাভাবিক, একবার কালো। রিয়া বুঝতে পারে আকাশের আত্মা তখনও জীবিত। সে লড়াই করছে প্রেতিনীর সাথে। সে নিজের আত্মাকে ওই প্রেতিনীর কবল থেকে মুক্ত করতে তৎপর, কিন্তু বারংবার ওই প্রেতিনী তার আত্মাকে নিজের দখলে নিতে চাইছে, যাতে সে আকাশকে মাধ্যম বানিয়ে নিজের কার্য সিদ্ধি করতে পারে। আকাশ, আকাশ, তুই হারতে পারিস না। তুই পারবি, তুই পারবি আকাশ। তুই যতক্ষণ না পর্যন্ত ওই প্রেতদের কাছে হেরে যাচ্ছিস, সে তোর কোনো ক্ষতি করতে পারবে না আকাশ, কোনো ক্ষতি করতে পারবে না। আকাশের মুখে একটা মৃদু হাসি দেখা যায়। সে যেন রিয়াকে কিছু বলতে চাইছে, কিন্তু প্রেতিনীর শক্তি তাকে আবার কাবু করে ফেলে। আকাশ আবার মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে, যা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ভয়ে চিৎকার করে পালাতে শুরু করে। তুমি এখান থেকে চলে যাও। ও এখন আর তোমার আকাশ নেই। ও এখন একটা অভিশাপে পরিণত হয়েছে। ওই প্রেতিনীর সাথে লড়াই করতে পারা এতটাও সহজ নয়।
আকাশ চেষ্টা করলেও ওর মধ্যে সাধনার শক্তি নেই, তাই ও নিজেকে সেই প্রেতিনীর কবল থেকে কিছুতেই মুক্ত করতে পারবে না। নিজের চোখের সামনে নিজের বন্ধুকে এভাবে শেষ হতে দেখতে তুমি পারবে না মা, তুমি পারবে না। না ঠাকুর মশাই, না, আমি ওকে ছেড়ে যাব না। হেরে যাওয়ার জন্য আমি এই লড়াইটা শুরু করিনি ঠাকুর মশাই। আমি ওকে বাঁচাবো, কিন্তু কিভাবে বাঁচাবো? ওই পৃথিবীর শক্তি তার হাতের ওই ত্রিশূলের চিহ্ন থেকে আসছে। তোকে যেমন করে হোক ওই চিহ্নটা মুছে ফেলতে হবে, কিন্তু ওই চিহ্নটা মুছতে গেলে তোকে নিজের শরীরের রক্ত দিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে, একটা বিপজ্জনক জাদু এটা। রিয়া তার হাতে একটা ধারালো পাথর তুলে নেয়। তার হাতে তখন সেই পুরনো লকেটটা নেই। সে জানে এইবার তাকে নিজের ওপরই ভরসা করতে হবে। রিয়া তার হাতে পাথরটা দিয়ে একটা আঘাত করে, তার হাত থেকে রক্ত বের হয়ে আসে। রিয়া তার রক্ত দিয়ে আকাশের গায়ে একটা ত্রিশূলের চিহ্ন আঁকে। আমি জানি না আমি এখন ঠিক কি করছি, কিন্তু আমি জানি আকাশকে আমায় বাঁচাতেই হবে। আমি এই অভিশাপকে শেষ করব। আকাশের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং সেটা রিয়ার দিকে ধেয়ে যায়। রিয়া তার আঁকা ত্রিশূলের দিকে তাকিয়ে একটা মন্ত্র উচ্চারণ করে। মন্ত্রটা ঠাকুর মশাইয়ের থেকেই সে আয়ত্ত করেছিল। রিয়া সেই মন্ত্রটা মনে মনে পুনরাবৃত্তি করতে থাকে। কালিকায় নমঃ, ওম শিবশক্তিরূপিণে সংস্থিতায় নমঃ, ওম কালিকায় নমঃ, ওম শিবশক্তিরূপিণে সংস্থিতায় নমঃ। রিয়ার মুখ থেকে এই মন্ত্র বেরিয়ে আসার সাথে সাথে তার শরীর থেকে একটা সাদা আলো বেরিয়ে আসে, যা প্রেতিনীর কালো ধোঁয়াটাকে শুষে নিতে শুরু করে। আকাশ তখনও মাটিতে পড়ে আছে, তার শরীর তখনও কাঁপছে। তার হাত থেকে ত্রিশূলের চিহ্নটা আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে। প্রেতিনী তখনও রিয়ার উপর তার সর্বশক্তি প্রয়োগ করছে, কিন্তু রিয়ার সাদা আলোর কাছে সে বারংবার দুর্বল হয়ে পড়ছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি তোদের কাউকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। প্রেতিনীর শরীর থেকে কালো ধোঁয়াটা পুরোপুরি বেরিয়ে আসে এবং সেটা একটা বিশাল কালো রূপ ধারণ করে। সে তখন পুরোপুরিভাবে বীণায় পরিণত হয়েছে। বীণা তার সমস্ত শক্তি দিয়ে রিয়ার উপর আক্রমণ শুরু করে। রিয়া তার সাদা আলো দিয়ে তাকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যে একটা আলোর যুদ্ধ শুরু হয়। গ্রামের মানুষজন ভয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা জানে এইবার হয় রিয়া বাঁচবে, নয়তো তাদের গ্রাম চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। রিয়ার এই যুদ্ধ শুধু বীণার সাথে ছিল না, এটা ছিল তার নিজের সাথে। সে এখন আর সেই দুর্বল মেয়েটি নেই। সে তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। রিয়া তার সমস্ত শক্তি দিয়ে সাদা আলোটাকে আর উজ্জ্বল করে তোলে। আলোটা বীণাকে শুষে নিতে শুরু করে। বীণার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তার চিৎকারটা যেন বিলের জলের মধ্যে মিলিয়ে যায়। বীণার আত্মা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। রিয়ার শরীর থেকে সাদা আলোটা ধীরে ধীরে বাতাসের গন্ধে বেরিয়ে যায়। রিয়া মাটিতে লুটিয়ে পড়ে। ক্লান্তির জেরে তার শরীরটা ক্রমশ ভেঙে আসতে থাকে। গ্রামের মানুষজন আনন্দে চিৎকার করে ওঠে। আকাশ তখনও মাটিতে পড়ে আছে। তার জ্ঞান ফিরে আসে। সে তার শরীর থেকে সেই কালো ধোঁয়াটার চলে যাওয়া অনুভব করে। সে তার কপালে হাত দিয়ে দেখে তিলকটা আর নেই। তার হাতে ত্রিশূলের চিহ্নটাও নেই। তার চোখ যায় রিয়ার দিকে। সে দেখে রিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রিয়া, রিয়া, এই রিয়া, রিয়া। আকাশ রিয়ার পাশে গিয়ে বসে। সে রিয়ার মাথাটা তার কোলে তুলে নেয়। তার চোখ থেকে তখন জল ঝরে পড়ছে। গ্রামবাসীরা এসে তাদের চারপাশে জড়ো হয়। তারা সবাই রিয়াকে আশীর্বাদ করে। তারা জানে রিয়া তাদের গ্রামকে কিভাবে রক্ষা করেছে। রিয়া ধীরে ধীরে তার চোখ খোলে। তার চোখে তখন এক অভাবনীয় আনন্দ ফুটে ওঠে, কিন্তু তার সাথে ফুটে ওঠে এক গভীর দুঃখ। আকাশ, আকাশ, তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু তুই
তুই এটা কি করলি? আমি শুধু আমার বন্ধুটাকে রক্ষা করেছি। রিয়া তার বন্ধুদের কথা মনে করে কেঁদে ওঠে। তার মনে হয় তার বন্ধুরা তার পাশেই আছে, তারা হাসছে, তাদের দিকে তাকিয়ে আছে। তারা জানে তাদের আত্মা এখন শান্তিতে থাকবে। রিয়া উঠে দাঁড়ায়, সে আকাশের দিকে তাকিয়ে হাসে, আকাশও তার দিকে তাকিয়ে হাসে। তারা জানে তাদের জীবনটা আর আগের মতো নেই। তারা এখন একজন নতুন মানুষ হয়ে উঠেছে। যে দৃঢ় সংকল্প নিয়ে তারা এই কাজে হাত দিয়েছিল, সেটা সফলতাপূর্বক শেষ করতে পেরেছে তারা। আমরা জানতাম আমাদের জীবনটা আর আগের মতো নেই। আমরা আমাদের বন্ধুদের হারিয়েছি, কিন্তু আমরা তাদের মৃত্যু বৃথা যেতে দিইনি। আমরা এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে পেরেছিলাম বই কি। রিয়া আমার পাশেই ছিল। আমরা যে একে অপরকে আবারও সুস্থভাবে ফিরে পেতে পারবো, সে কথা ভাবতেও পারিনি। এক মুহূর্ত আগেও মনে হচ্ছিল যেন সবটা বুঝি এবারে শেষ হয়ে যাবে, সবটা। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা জীবিত ছিলাম। তবে আমরা কেউই জানতাম না আমাদের ভবিষ্যৎ কি। আমরা কি এই গ্রামেই থেকে যাব, নাকি আবার সেই শহরে ফিরে যাব, আমি জানতাম না। কিন্তু আমি এটা জানতাম, আমরা আর কখনো আমাদের বন্ধুদের ফিরে পাবো না। তাদের চলে যাওয়াটা আমাদের কাছে এক চিরকালীন গভীর ক্ষত হয়েই থেকে গিয়েছিল। তবে মনের মধ্যে এই আশ্বাস নিয়ে ফিরে এসেছিলাম যে আমরা গ্রামের শত শত মানুষদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছি। রিয়া এবং আকাশ গ্রামের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে তখন নতুন পুনরুজ্জীবনের স্বপ্ন ভেসে ওঠে। তারা জানে তাদের জীবনটা এবারে নতুন করে শুরু হবে। এরপরের গল্পটা হয়তো ছিল তাদেরকে ঘিরেই। কে জানে নিয়তির গর্ভে কি লুকিয়ে থাকে।